আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি সাথে আছি মোহাম্মদ নাইমুল ইসলাম, আর আপনারা দেখছেন ফরেন বিউটিফুল ভিউ অব দ্য ওয়ার্ল্ড। আজকে আমরা জানব ইংল্যান্ডের 10টি অজানা তথ্য। ইংল্যান্ড শুধু ইউরোপের একটি প্রভাবশালী দেশ নয়, এটি ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার সম্ভার। রাজধানী লন্ডনের ঐতিহাসিক প্রাসাদ থেকে শুরু করে গ্রামাঞ্চলের সবুজ মাঠ ও রহস্যময় প্রাচীন স্মৃতিস্তম্ভ পর্যন্ত। তবে এসবের বাইরেও ইংল্যান্ডের রয়েছে অনেক অজানা ও বিস্ময়কর তথ্য, যা অনেকেরই অজানা। এক, ইংল্যান্ড আর যুক্তরাজ্য এক নয়। অনেকে ভুল করেন। ইংল্যান্ড আসলে যুক্তরাজ্যের একটি অংশ মাত্র। বাকি অংশগুলো হল স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড। আন্তর্জাতিক রাজনীতি ও ভূগোল নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক সময় দেখা যায় ইংল্যান্ড এবং যুক্তরাজ্য শব্দ দুটি একে অপরের পরিবর্তে ব্যবহার করা হয়, কিন্তু এটি একটি প্রচলিত ভ্রান্তি। প্রকৃতপক্ষে ইংল্যান্ড একটি দেশ এবং যুক্তরাজ্য একটি রাষ্ট্র, যা একাধিক দেশের সমন্বয়ে গঠিত। এই ভুল বোঝাবুঝি শুধু সাধারণ মানুষের মধ্যে নয়, অনেক সময় গণমাধ্যম বা সরকারি ভাষণেও দেখা যায়। এই প্রতিবেদনটিতে আমরা বিশ্লেষণ করব ইংল্যান্ড ও যুক্তরাজ্য কি, তাদের মধ্যকার মূল পার্থক্য কি এবং কেন এই পার্থক্য জানা জরুরি। ইংল্যান্ড একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দেশ। ইংল্যান্ড ব্রিটিশ দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত এবং এটি যুক্তরাজ্যের 4টি দেশের মধ্যে বৃহত্তম। এটির সীমান্ত উত্তরে স্কটল্যান্ড এবং পশ্চিমে ওয়েলসের সঙ্গে মিলিত। ইংল্যান্ডের রাজধানী লন্ডন, যা একই সঙ্গে যুক্তরাজ্যেরও রাজধানী। ইংল্যান্ডের ইতিহাস বহু প্রাচীন। রোমান সাম্রাজ্যের সময় থেকেই এই অঞ্চলটি রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে আসছে। ইংল্যান্ডই মূলত ব্রিটিশ সাম্রাজ্যের জন্মস্থল, যেখান থেকে পরবর্তীতে ব্রিটেন নামটির আন্তর্জাতিক পরিচিতি গড়ে ওঠে। তবে ইংল্যান্ডের নিজস্ব পার্লামেন্ট নেই, এটি যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের আওতায় পরিচালিত হয়। যুক্তরাজ্য একটি সার্বভৌম রাষ্ট্রের গঠন। যুক্তরাজ্যের পূর্ণ নাম হল দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। এটি একটি সার্বভৌম রাষ্ট্র, যা 4টি স্বতন্ত্র দেশ নিয়ে গঠিত। 1 ইংল্যান্ড, 2 স্কটল্যান্ড, 3 ওয়েলস, 4 উত্তর আয়ারল্যান্ড। এই 4টি অঞ্চল প্রশাসনিকভাবে যুক্ত থাকলেও তাদের নিজ নিজ সাংস্কৃতিক পরিচয় ও আঞ্চলিক রাজনৈতিক কাঠামো রয়েছে। বিশেষ করে স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে নিজস্ব সংসদ বা বিধানসভা রয়েছে, যারা স্বায়ত্তশাসনের ভিত্তিতে বিভিন্ন অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ করে। বিভ্রান্তির কারণসমূহ: 1 রাজধানী লন্ডন উভয়ের রাজধানী হওয়ায় অনেকে মনে করেন এগুলো এক। 2 বিশ্বজুড়ে ইংল্যান্ডের প্রভাবশালী ভূমিকার কারণে অনেকেই ইংল্যান্ডকেই সমগ্র যুক্তরাজ্য হিসেবে ধরে নেন। 3 অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইংল্যান্ড শব্দটি পুরো যুক্তরাজ্য বোঝাতে ব্যবহার করে থাকে। কেন এই পার্থক্য জানা জরুরি? রাজনৈতিক স্পষ্টতা। আন্তর্জাতিক কূটনীতি ও আইনি আলোচনায় এই বিভ্রান্তি জটিলতা সৃষ্টি করতে পারে। সাংস্কৃতিক সম্মান। স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের মানুষেরা নিজেদের আলাদা পরিচয়ে গর্ববোধ করে। তাদেরকে ইংরেজ বলে ডাকা অপমানজনক মনে করা হতে পারে। শিক্ষামূলক গুরুত্ব। বিশ্ব ইতিহাস, ভূগোল ও রাজনীতির সঠিক বোঝার জন্য এই ভেদরেখা জানা আবশ্যক। ইংল্যান্ড এবং যুক্তরাজ্য একই নয়। ইংল্যান্ড হল যুক্তরাজ্যের অংশবিশেষ, একটি জাতি, একটি সাংস্কৃতিক পরিচয়, একটি অঞ্চল। অন্যদিকে যুক্তরাজ্য একটি সার্বভৌম রাষ্ট্র, যা একাধিক দেশের সম্মিলনে গঠিত। এই বিষয়টি স্পষ্টভাবে জানা থাকলে আন্তর্জাতিক রাজনীতি, ইতিহাস এবং সাংস্কৃতিক পার্থক্যগুলো আরও ভালোভাবে অনুধাবন করা সম্ভব হয়। বিশ্বের প্রথম যাত্রীবাহী রেল চালু হয়েছিল ইংল্যান্ডে। অষ্টাদশ শতকের শেষ দিকে ইংল্যান্ডে তৈরি হয়েছিল বিশ্বের প্রথম রেলপথ। স্টকটন থেকে ডার্লিংটন পর্যন্ত ট্রেন চালু হয়েছিল এক ঐতিহাসিক দিন, যা মানব সভ্যতার পরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছিল। এই রেল চলাচলের সূচনা হয় 19 শতকের গোড়ার দিকে, যখন শিল্প বিপ্লব ইউরোপ জুড়ে প্রযুক্তি ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এনে দিচ্ছিল।
বিংশ শতাব্দীর দীর্ঘ ইতিহাসের পেছনে তাকালে দেখা যায় 18 শতকের 25 তারিখে সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে দুটি শহর স্টকটন এবং ডার্লিংটন এর মধ্যে যাত্রা শুরু করে এই যাত্রীবাহী রেল। এই রেল লাইনের দৈর্ঘ্য ছিল প্রায় 25 মাইল, অর্থাৎ প্রায় 40 কিলোমিটার। এই পথেই বিশ্ব প্রথম দেখেছিল বাষ্পচালিত ইঞ্জিনের মাধ্যমে মানুষের সরাসরি যাত্রা। এই রেল পরিষেবাটি চালু করেছিল স্টকটন অ্যান্ড ডার্লিংটন রেলওয়ে নামক একটি সংস্থা, যা ইতিহাসে প্রথম যাত্রী পরিবহনের জন্য স্বীকৃত রেলওয়ে হিসেবেই পরিচিত। এই যাত্রার মূল আকর্ষণ ছিল একটি বাষ্পচালিত ইঞ্জিন, যার নাম ছিল লোকোমোশন নাম্বার 1। এই ইঞ্জিনটি তৈরি করেছিলেন খ্যাতিমান ব্রিটিশ প্রকৌশলী জর্জ স্টিফেনসন। তার অবদানকে আজও আধুনিক রেল ব্যবস্থার ভিত্তিপ্রস্তর হিসেবে ধরা হয়। প্রথম যাত্রায় অংশ নিয়েছিলেন প্রায় 450 জন যাত্রী, যা তৎকালীন সময়ে একটি বিশাল ঘটনা ছিল। যদিও ট্রেনটির সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় মাত্র 24 কিলোমিটার, তারপরও এই ঘটনা বিশ্বকে নতুন এক পরিবহন ব্যবস্থার সম্ভাবনার কথা জানিয়ে দেয়। শুধু যাত্রী পরিবহনই নয়, এটি পণ্য পরিবহনের ক্ষেত্রেও বিপ্লব এনেছিল। কৃষিজ ও শিল্প পণ্য পরিবহনে রেলের গুরুত্ব বেড়ে যায়। এই ঐতিহাসিক যাত্রার মাধ্যমে প্রমাণিত হয় যে বাষ্পচালিত যানবাহন কেবলমাত্র পণ্য নয়, মানুষ পরিবহনেও সমান কার্যকরী হতে পারে। এর ফলে রেলওয়ের সম্ভাবনার দ্বার খুলে যায় এবং অল্প সময়ের মধ্যেই ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের রেল যোগাযোগ বিস্তৃত হতে থাকে। এই যাত্রীবাহী রেল শুধু প্রযুক্তিগত অগ্রগতির প্রতীকই নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের দিক থেকেও এক মাইল ফলক। রেলপথের কারণে মানুষ আরও সহজে এবং দ্রুত ভ্রমণ করতে পারে, শহর ও গ্রামাঞ্চলের মধ্যে সংযোগ বৃদ্ধি পায় এবং পণ্যের বাজারজাতকরণ সহজতর হয়। বর্তমানে আমরা যে আধুনিক গতিসম্পন্ন ট্রেন, বুলেট ট্রেন কিংবা উচ্চগতির ম্যাগলেভ রেল দেখি, তার মূল ভিত্তি তৈরি হয়েছিল সেই ইংল্যান্ডের স্টকটন ডার্লিংটন রেল লাইনের মাধ্যমে। ইতিহাসের এই মহান অধ্যায় আজও আমাদের মনে করিয়ে দেয় কিভাবে একটি প্রযুক্তিগত উদ্যোগ গোটা পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা পাল্টে দিতে পারে। গ্লসেস্টারশায়ারে চিজ রোলিং, পাহাড় গড়িয়ে পড়া চিজের পেছনে দৌড় মানবতার উৎসব। গ্লসেস্টারশায়ারের শান্ত পাহাড়ি জনপদ হঠাৎই রূপ নেয় উৎসবমুখর এক যুদ্ধক্ষেত্রে। না, অস্ত্রের নয়, বরং চিজের জন্য লড়াইয়ে। প্রতি বছর মে মাসে ইংল্যান্ডের কুপার্স হিল অনুষ্ঠিত হয় এক অদ্ভুত কিন্তু ঐতিহ্যবাহী প্রতিযোগিতা, চিজ রোলিং। প্রতিযোগিতার মূল নিয়মটি যতটা সহজ, দৃশ্যটি ততটাই নাটকীয়। এক টুকরো গোলাকার ডাবল গ্লসেস্টার চিজ গড়িয়ে দেওয়া হয় পাহাড়ের চূড়া থেকে। এরপর সেই চিজ ধরতে দৌড় দেয় এক ঝাঁক প্রতিযোগী, যেন নিজের জীবন বাজি রেখেই নিচে নেমে আসার সংগ্রাম। চিজটি গড়িয়ে যায় প্রতি ঘন্টায় প্রায় 110 কিলোমিটার গতিতে, অর্থাৎ কেউ তা ধরতে পারে না। তবুও নিয়ম অনুযায়ী যে ব্যক্তি প্রথমে পাহাড়ের পাদদেশে পৌঁছায়, তিনিই বিজয় হিসেবে পুরস্কার পান, চিজটির মালিকানা। চিজ রোলিং প্রতিযোগিতার শিকড় গভীরভাবে প্রথিত ইংল্যান্ডের লোকজ ঐতিহ্যে। ইতিহাসবিদদের মতে এটি প্রায় 2 শতাব্দী পুরনো একটি উৎসব, যার উদ্দেশ্য প্রথমে ছিল ঋতুচক্রকে উৎসব করা। পরবর্তী সময়ে এটি রূপ নেয় এক জনপ্রিয় ঐতিহ্যবাহী খেলায়। সাংবাদিক হিসেবে সেখান থেকে দেখা যায় এই উৎসবের রোমাঞ্চ যেমন রয়েছে, তেমনি রয়েছে বিপদের আশঙ্কাও। প্রতিবারই অনেক প্রতিযোগী আঘাত পান, কারো কারো হাত পা মচকে যায়, কেউ কেউ পড়ে যান কয়েক গজ গড়িয়ে। ফলে মাঠের পাশেই রাখা হয় অ্যাম্বুলেন্স এবং জরুরি চিকিৎসা সেবা। তবুও চিজ রোলিংয়ের আবেদন কমেনি এতটুকুও। ব্রিটেনের গণ্ডি পেরিয়ে আজ এটি হয়ে উঠেছে একটি আন্তর্জাতিক উৎসব। জাপান, কানাডা, যুক্তরাষ্ট্র, এমনকি অস্ট্রেলিয়া থেকেও প্রতিযোগীরা অংশ নিতে আসেন এই ব্যতিক্রমী খেলায়। পর্যটকদের ভিড় জমে চারপাশে, সংবাদ মাধ্যমের ক্যামেরা গর্জে ওঠে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রতিটি নাটকীয় মুহূর্ত। এই উৎসব সম্পর্কে স্থানীয় বাসিন্দা জর্জ মিলার বলেন, এটা শুধু একটা খেলা না, এটা আমাদের গর্ব। চিজের পেছনে দৌড়ানোটা যতটা পাগলামি মনে হয়, ততটাই আনন্দের। চিজ রোলিং প্রতিযোগিতা কেবল একটি খেলা নয়, এটি সাহস, ঐতিহ্য এবং উদ্যমের এক অনন্য প্রকাশ। আধুনিক যুগে যেখানে প্রযুক্তির দখলে জীবনের গতি, সেখানে এই উৎসব যেন আমাদের মনে করিয়ে দেয় এক টুকরো সরল আনন্দের কথা।
এক টুকরো গড়িয়ে পড়া চিজ আর তা ধরতে ছুটে চলা মানুষের গল্প। লন্ডনের নিচে গোপন শহর, এক রহস্যময় ভুবনের বাস্তবতা। লন্ডনের রাজপথের নিচে হাজার হাজার মানুষের প্রতিদিনের চলাফেরার ছায়ায় লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ, গোপন শহর। এটি কোনো কল্পকাহিনী নয়, বরং বাস্তবেই ব্রিটিশ সরকারের বহু দশক ধরে গোপনে রক্ষা করা এবং ব্যবহৃত একটি ভূগর্ভস্থ নেটওয়ার্ক, যা আজও ইতিহাস ও গোপনীয়তার এক বিস্ময়। গোপন শহরের অস্তিত্ব কিভাবে জানা যায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মান বোমাবর্ষণের হাত থেকে রক্ষা পেতে লন্ডনের তলদেশে তৈরি করা হয়েছিল বাংকার, গোপন টানেল ও সামরিক কেন্দ্র। এর একটি অংশ হল চার্চিল ওয়ার রুমস, যা বর্তমানে একটি জাদুঘর। তবে এর বাইরেও রয়েছে এমন অনেক টানেল ও ঘাঁটি যেগুলো সাধারণ মানুষ জানে না। একটি বিখ্যাত ভূগর্ভস্থ নেটওয়ার্ক হল কিংসওয়ে টেলিফোন এক্সচেঞ্জ টানেল, যা লন্ডনের হোলবর্ন এলাকার নিচে বিস্তৃত। এটি ছিল শীতল যুদ্ধের সময় একটি গোপন টেলিকমিউনিকেশন কেন্দ্র, যুক্তরাজ্যের জাতীয় জরুরি পরিকল্পনার অংশ। এটি সাইরেন, রেডিও যোগাযোগ এবং পারমাণবিক হামলার পরিস্থিতিতে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। গোপনীয়তা ও সামরিক প্রস্তুতি। ব্রিটেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বহু বছর ধরে এই গোপন অবকাঠামোগুলো সম্পর্কে নীরব থেকেছে, কিন্তু 2008 সালের পর কিছু তথ্য ফাঁস হলে জানা যায় লন্ডনের নিচে বিস্তৃত এমন বহু কিলোমিটার টানেল ও কক্ষ রয়েছে, যা পারমাণবিক আক্রমণ থেকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল। প্রবেশ নিষেধ, নিরাপত্তা বাহিনীর নজরদারি এবং সীমিত নথিপত্রের কারণে এসব জায়গা এখনও রহস্যে মোড়ানো। শহরের নিচে আরেক শহর। লন্ডনের সাবওয়ে ও মেট্রো রেল নেটওয়ার্কের বাইরেও রয়েছে পুরনো টানেল, পরিত্যক্ত স্টেশন ও বিশেষ গোস্ট স্টেশনস, যেগুলোর দরজা আজও কখনো কখনো দেখা যায় মেট্রোতে যাত্রার সময়। সবচেয়ে রহস্যময় হচ্ছে ডাউন স্ট্রিট স্টেশন, যেটি উইনস্টন চার্চিল ও যুদ্ধকালের মন্ত্রীরা ব্যবহার করতেন। আধুনিক অনুসন্ধান ও পর্যটন। বর্তমানে কিছু গোপন অংশ ট্যুর গাইডেড প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত, যেমন হিডেন লন্ডন ট্যুরস। তবে পুরো ভূগর্ভস্থ শহর এখনও সরকারের নিয়ন্ত্রণে এবং এর একটি বড় অংশ আজও সাধারণ নাগরিকদের কাছে অজানা। লন্ডনের নিচে সত্যি আছে এক শহরের নিচে শহর। এটি কেবল একাধিক গোপন টানেল ও পুরনো সামরিক ঘাঁটির সমষ্টি নয়, বরং ব্রিটেনের যুদ্ধকালীন সাহস, আধুনিক প্রযুক্তি ও রাষ্ট্রীয় নীতির একটি জীবন্ত সাক্ষ্য। সাধারণ মানুষ হয়তো এর সবটুকু জানবে না কখনো, কিন্তু যতটুকু ফাঁস হয়েছে তাই বলে দেয় লন্ডনের নিচে লুকিয়ে আছে ইতিহাসের আরেক অধ্যায়। ইংল্যান্ডের পাব, পানীয়ের গ্লাসে ইতিহাস, আড্ডা আর সংস্কৃতির গল্প। এখানে 6000-এরও বেশি পাবস রয়েছে। ইংল্যান্ডে পাব মানেই যেন শুধু পানীয়ের স্থান নয়, বরং একটি সামাজিক কেন্দ্র, যেখানে গড়ে ওঠে মানুষের সম্পর্ক, চালিত হয় আড্ডার ঝড় আর প্রতিফলিত হয় ব্রিটিশ সংস্কৃতির বহু পুরনো চিত্র। পাব ঐতিহ্যের প্রতীক। ব্রিটেনে পাব শব্দটি এসেছে পাবলিক হাউস থেকে, যার অর্থ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত স্থান। আজকের দিনে যেখানে ক্যাফে বা ক্লাব আধুনিক তরুণদের টানে, সেখানে ইংল্যান্ডের পুরনো পাবেও এখনও খুঁজে পাওয়া যায় মধ্যযুগীয় সময়ের ছোঁয়া। বেশ কিছু পাবের ইতিহাস 5 শতাব্দীরও বেশি পুরনো। উদাহরণ হিসেবে বলা যায় ইয়ে ওল্ড ট্রিপ টু জেরুজালেম, নটিংহাম। দাবি করা হয় এটি ইংল্যান্ডের প্রাচীনতম পাব, যার শিকড় 1189 সালের দিকে। দ্য রয়্যাল স্ট্যান্ডার্ড অফ ইংল্যান্ড, বাকিংহামশায়ার, এর বয়স প্রায় 1000 বছর এবং এটি বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। এই সব পাব শুধু পানীয় পরিবেশন করে না, বরং এগুলোর দেয়ালে, কাঠের ছাদে ও বারান্দায় খোদাই করা আছে সময়ের স্মৃতি, যুদ্ধের গল্প এবং শতাব্দী পেরোনো পারিবারিক ঐতিহ্য। পাব মানেই একত্রে থাকা। ইংল্যান্ডে পাবে যাওয়া মানে শুধু বিয়ার পান করা নয়, বরং এটি এক ধরনের সামাজিক আচার। বন্ধুবান্ধব, সহকর্মী বা প্রতিবেশীরা সন্ধ্যাবেলা এখানে জড়ো হন। চলতে থাকে ফুটবল নিয়ে আলোচনা, রাজনীতি, কুইজ নাইট, লাইভ মিউজিক, সব কিছুই যেন পাব সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সাপ্তাহিক পাব কুইজ কিংবা সানডে রোস্ট খাওয়ার পরম্পরাও অনেক পাবে চলমান।
এমনকি অনেক পাবে স্থানীয়দের নিজস্ব চেয়ার থাকে, যেটিতে অন্য কেউ বসে না। সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পাব কেবল আড্ডার স্থান নয়, এটি সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্র। সাহিত্যিক, শিল্পী, সঙ্গীতজ্ঞ ও রাজনৈতিক নেতারা প্রায়ই পাবে বসে পরিকল্পনা করতেন। উইলিয়াম শেক্সপিয়ার বা চার্লস ডিকেন্সের মতো ব্যক্তিত্বরাও নিয়মিত পাবে আসতেন। বদলে যাওয়া সময়ে পাবে টিকে থাকা। যদিও আধুনিক সমাজে ক্যাফে, রেস্টুরেন্ট এবং অনলাইন যোগাযোগের কারণে পাব সংস্কৃতি কিছুটা চাপে পড়েছে, তবুও বহু ইংরেজ এখনও সপ্তাহে একাধিকবার পাবে যান। বিশেষ করে গ্রামাঞ্চলে পাব আজও কমিউনিটির হৃদয়। ইংল্যান্ডের পাব শুধু এক কাপ পানীয়ের গল্প নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, মানুষ ও সমাজের মিশ্র প্রতিচ্ছবি। শত শত বছর ধরে পাব ছিল ইংরেজদের একত্রে থাকা, মতবিনিময়ের ও বন্ধুত্ব গড়ে তোলার এক অনন্য স্থান, এবং তা আজও বদলে যায়নি। সাত, 3 শতাধিক ভাষা ব্যবহৃত হয় লন্ডনে। ভাষার শহর লন্ডন। বিশ্বের কেবল অর্থনীতির নয়, ভাষাগত বৈচিত্র্যের কেন্দ্র হিসেবেও আজ লন্ডন দাঁড়িয়ে আছে এক অনন্য উচ্চতায়। ব্রিটেনের এই রাজধানী শহরে প্রতিদিন যাতায়াত করা মানুষদের মুখে শোনা যায় 3 শতাধিক ভাষা, যা বিশ্বের খুব কম শহরের পক্ষেই সম্ভব। একটি শহর, শত শত ভাষা। লন্ডনের প্রায় 9 লাখের বেশি মানুষের এই শহরে শোনা যায় বাংলা, উর্দু, পোলিশ, ফরাসি, আরবি, চীনা, স্প্যানিশ, সোমালি, হিন্দি, তুর্কি, এমনকি নেপালি কিংবা জাপানি ভাষাও। এক এক পাড়া বা এলাকায় এক এক ভাষা যেন প্রধান হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে এটি ইমিগ্রেশন ও উপনিবেশিক ইতিহাসের একটি প্রভাব। শত বছর আগে থেকে শুরু হওয়া অভিবাসন প্রবাহের ফলে আজ লন্ডন একটি সাংস্কৃতিক ও ভাষাগত মোজাইক। স্কুলে শিক্ষার্থীদের মুখে একাধিক ভাষা। লন্ডনের প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলগুলোতে দেখা যায় অনেক শিক্ষার্থীর মাতৃভাষা ইংরেজি নয়।
2023 সালের একটি জরিপে দেখা যায় লন্ডনের সরকারি স্কুলগুলোতে প্রায় 40% ছাত্রছাত্রীর বাড়িতে ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলা হয়। একজন শিক্ষক বলেন, আমার শ্রেণীকক্ষে অন্তত 10টি ভিন্ন ভাষা জানা শিক্ষার্থী রয়েছে। এটা প্রথমে চ্যালেঞ্জ মনে হলেও পরে এটিই শ্রেণীকক্ষের শক্তি হয়ে ওঠে। ভাষাভিত্তিক সম্প্রদায় ও মিডিয়া। লন্ডনের বিভিন্ন এলাকায় ভাষাভিত্তিক সম্প্রদায় গড়ে উঠেছে। বাংলো ভাষাভাষী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস, পোলিশদের হ্যামারস্মিথ কিংবা সোমালিদের ব্রেন্ট এগুলো শুধু সাংস্কৃতিক কেন্দ্র নয়, একই সাথে ভাষাভিত্তিক মিডিয়া, রেস্তোরাঁ, মসজিদ বা চার্চ গড়ে উঠেছে এখানে। রেডিও, টিভি ও অনলাইন সংবাদ মাধ্যমেও বাংলা, উর্দু, আরবি এবং আরও বহু ভাষায় অনুষ্ঠান সম্প্রচার হয়। লন্ডনের সরকার ও ভাষানীতি। লন্ডনের প্রশাসন বহু ভাষার কথা মাথায় রেখেই তাদের পরিষেবা গঠন করে। বিভিন্ন জরুরি সেবার জন্য ট্রান্সলেশন সার্ভিস রাখা হয়েছে, যাতে ভাষাগত প্রতিবন্ধকতা কাউকে বঞ্চিত না করে। অফিস, হাসপাতাল, কোর্ট সবখানে একাধিক ভাষায় নির্দেশনা বা সহায়তা ব্যবস্থা রাখার জন্য লন্ডন আন্তর্জাতিকভাবে প্রশংসিত। লন্ডন কেবল টেমস নদীর শহর নয়, এটি এক শব্দের সাগর। প্রতিটি বাসে, ট্রেনে বা রাস্তায় আপনি শুনতে পাবেন ভিন্ন ভিন্ন ভাষার সুর। এই বৈচিত্র্যই লন্ডনের শক্তি, গর্ব এবং আধুনিক বিশ্বের সহ অবস্থানের এক অসাধারণ দৃষ্টান্ত। ইংল্যান্ডে গাড়ি চালাতে হয় বাম পাশে। ইংল্যান্ডে প্রথমবার আসা যে কোনো বিদেশির জন্য একটি বিষয় প্রাথমিকভাবে চোখে পড়ে, রাস্তায় গাড়ি চলে বাম পাশে। এটি কেবল চালকের আসনের পরিবর্তন নয়, বরং একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রথা যা আজও টিকে আছে শত শত বছর পর। মূল শিকড় মধ্যযুগে ঘোড়সওয়ারদের নিয়ম। ইংল্যান্ডে বাম পাশে চলাচলের ঐতিহ্য শুরু হয় মধ্যযুগে, যখন যোদ্ধারা ঘোড়ায় চড়ে চলাফেরা করতেন। যেহেতু অধিকাংশ মানুষ ডানহাতি, তারা তলোয়ার বা অস্ত্র ব্যবহার করতেন ডান হাতে। তাই পথে চলার সময় যদি কারোর সঙ্গে লড়াই বা আত্মরক্ষা দরকার হয়, তবে সেটি সম্ভব হতো বাম পাশে চললে। এই নিরাপত্তাজনিত কারণেই রাস্তায় বাম পাশে চলার রেওয়াজ গড়ে ওঠে। গাড়ির যুগে নিয়ম রয়ে গেল। 1888 সালে ইংল্যান্ডে প্রথম মোটর গাড়ি চালু হয়। এরপরও বাম পাশে চালনার প্রথা বহাল থাকে এবং তা আইনে পরিণত হয়। আজকের দিনে ইংল্যান্ড সহ পুরো যুক্তরাজ্যে, এমনকি অন্যান্য কিছু কমনওয়েলথ দেশেও এই নিয়ম চালু রয়েছে। বিপরীতে ইউরোপের বেশিরভাগ দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও চীন ডান পাশে গাড়ি চালায়। আইনি কাঠামো ও আধুনিক ব্যবস্থা। বর্তমানে দ্য হাইওয়ে কোড অনুযায়ী ইংল্যান্ডে রাস্তায় চলার সকল নিয়ম বাম পাশে ভিত্তি করেই তৈরি। রাস্তার দিক নির্দেশ, সিগন্যালিং, যানবাহনের স্টিয়ারিং হুইল সব কিছুই বাম পাশ চালনার উপযোগীভাবে গঠিত। পর্যটকদের জন্য এটি প্রথম দিকে কিছুটা বিভ্রান্তিকর হতে পারে, তাই গাড়ি ভাড়া বা চালনার আগে বিশেষ সতর্ক বার্তা ও প্রশিক্ষণও দেয়া হয়। বিশ্বে কতগুলো দেশ চালায় বামে? বর্তমানে প্রায় 55টি দেশ বাম পাশে গাড়ি চালায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত, জাপান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ। এগুলি অনেক ক্ষেত্রেই যুক্তরাজ্যের প্রাক্তন উপনিবেশ ছিল, যার ফলে তাদের রাস্তার রীতি ও আইনেও ব্রিটিশ প্রভাব পড়ে। বাম পাশে চালনার সুবিধা ও চ্যালেঞ্জ। সুবিধা: ডান হাত ড্রাইভিং কন্ট্রোলে থাকার ফলে অনেক চালক নিজেদের স্বস্তিতে অনুভব করেন। রাস্তায় ওভারটেকিং নিয়ন্ত্রণ সহজ হয়। চ্যালেঞ্জ: বিদেশি চালকদের জন্য বিপরীত অভ্যাসের কারণে দুর্ঘটনার আশঙ্কা। গ্লোবাল মানচিত্রে ডান পাশে চালনার দেশগুলো বেশি, তাই গাড়ি আমদানি রপ্তানিতে জটিলতা। ইংল্যান্ডে বাম পাশে গাড়ি চালানোর প্রথা কেবল একটি নিয়ম নয়, এটি ইতিহাস, নিরাপত্তা ও ঐতিহ্যের সমন্বয়ে গড়ে ওঠা এক বহু শতাব্দীর পুরনো রীতি। আধুনিক প্রযুক্তির যুগেও এই প্রথা আজও বহমান, যা ইংল্যান্ডকে পৃথক করেছে বিশ্বের অন্য অনেক দেশের থেকে। নয়, টেমস নদীতে একসময় স্যাঁতসেঁতে বরফের বাজার বসত।
আজ যেখানে টেমস নদী দিয়ে ছুটে চলে পর্যটন বোট আর নদীর ধারে গড়ে উঠেছে আধুনিক লন্ডনের কংক্রিটের জগৎ, সেখানে একসময় ঠিক সেখানেই নদীর বরফ জমা পৃষ্ঠে বসত বাজার, চলত খেলাধুলা আর হতো বিয়ে পর্যন্ত। ইতিহাসে একে বলা হয় ফ্রস্ট ফেয়ার, এক যুগের অনন্য উৎসব। কি ছিল এই ফ্রস্ট ফেয়ার? ফ্রস্ট ফেয়ার ছিল এক ধরনের শীতকালীন উৎসব, যা শুরু হতো যখন ঠান্ডায় টেমস নদী একেবারে জমে বরফে পরিণত হতো। এই বরফ এতটাই পুরু হতো যে তার ওপর মানুষ হাঁটাচলা করতে পারত, এমনকি কাঠের দোকান ও তাঁবু বানিয়েও বিক্রিবাট্টা চলত। এই মেলায় থাকত গরম খাবার ও পানীয়ের দোকান, কাঠের খেলনার স্টল, পুতুল নাচ ও জাদু প্রদর্শন, বরফের ওপর বিয়ের আসর, সার্কাস ও ঘোড়দৌড়, খেলাধুলা, স্লেজিং, স্কেটিং, এমনকি বরফে ছাপা বিশেষ মুদ্রাও তৈরি হতো। শুরু কোথা থেকে? প্রথম উল্লেখযোগ্য ফ্রস্ট ফেয়ার অনুষ্ঠিত হয় 1608 সালে, কিন্তু সবচেয়ে আলোচিত ফেয়ার হয় 1683-84 সালের শীতে। তখনকার ইউরোপে চলছিল লিটল আইস এজ নামে পরিচিত এক দীর্ঘ শীতকালীন সময়, যার ফলে ইংল্যান্ডের শীত হতো তীব্র এবং টেমস নদী পুরোপুরি বরফে ঢেকে যেত। পুরনো লন্ডন ব্রিজের বহু খিলান থাকায় পানির গতি ধীর ছিল, ফলে বরফ সহজেই জমে যেত। কেন আর বসে না এই মেলা? শেষ ফ্রস্ট ফেয়ার অনুষ্ঠিত হয় 1814 সালে। এর পরবর্তী সময়ে লন্ডন ব্রিজ পুনর্নির্মাণে নদীর গতি বেড়ে যায়। শিল্প বিপ্লবের পর শহরের তাপমাত্রা বেড়ে যায়। জলবায়ু পরিবর্তনের কারণে আর নদী তেমনভাবে জমে না। ফলে ফ্রস্ট ফেয়ার হয়ে দাঁড়ায় ইতিহাসের অংশ। ঐতিহাসিক গুরুত্ব: ফ্রস্ট ফেয়ার শুধু মেলা নয়, এটি ছিল লন্ডনের জনগণের উদ্ভাবনী শক্তি ও উৎসবপ্রিয়তার প্রতীক। শীতের ভয়কে জয় করে মানুষ যেভাবে বরফের ওপর উৎসব তৈরি করত, তা ইতিহাসে বিরল। পুরাতন চিত্রকর্ম, ডায়েরি ও ছাপাখানার ছাপায় এখনও সেই সময়ের স্মৃতি টিকে আছে। ফ্রস্ট ফেয়ার এখন আর বসে না, টেমস বরফে ঢাকে না, তবুও ইতিহাসের পাতায় সেই বরফের মেলার উষ্ণ স্মৃতি থেকে যায়। এটি ছিল এক যুগ, এক শৈল্পিক জীবনধারা আর লন্ডন শহরের অতীতের সঙ্গে সাধারণ মানুষের জীবনের এক উজ্জ্বল মিলন মেলা। রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন ইতিহাসের সবচেয়ে বেশি দেশ ভ্রমণকারী রানী। রাজা রানীরা সাধারণত রাজপ্রাসাদের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেন, কিন্তু রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে বহু ভ্রমণকারী রাজা বা রানী, যিনি নিজের 70 বছরের রাজত্বকালে সফর করেছেন 100টিরও বেশি দেশ, আর তাও পাসপোর্ট ছাড়াই। এক নজরে তার ভ্রমণ সংখ্যা: মোট সফরকৃত দেশ 100+, মোট আন্তর্জাতিক সফর 260টিরও বেশি বার। ভ্রমণের সময়কাল 1952 থেকে 2015 পর্যন্ত। সর্বাধিক সফর কমনওয়েলথ দেশসমূহ যেমন কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, ঘানা, কেনিয়া ইত্যাদি। প্রথম বিদেশ সফর: রানী এলিজাবেথ তখনও রানী হননি যখন 1947 সালে তার প্রথম বিদেশ সফর হয় দক্ষিণ আফ্রিকায়। সে সময় তিনি প্রতিশ্রুতি দেন, আমি আমার সারা জীবন ব্রিটিশ কমনওয়েলথের সেবায় নিয়োজিত থাকব। এই অঙ্গীকার তিনি রেখেছেন আজীবন। স্থাপত্য প্রদান হিসেবেও বহু সফর। রানী এলিজাবেথ দ্বিতীয় শুধু রাষ্ট্রীয় সফরই করেননি, বরং বিভিন্ন ঐতিহাসিক মাইলফলকেও অংশগ্রহণ করেছেন। 1961 সালে ঘানায় সফর করে রাজনৈতিক জটিলতা প্রশমিত করেন। 1977 সালে সিলভার জুবিলি উপলক্ষে 20টিরও বেশি দেশে যান। 2011 সালে সফর করেন আয়ারল্যান্ড, যেখানে কোনো ব্রিটিশ রাজা বা রানী শতাব্দীর মধ্যে যাননি। জনসংযোগ ও জনপ্রিয়তা: প্রতিটি ভ্রমণে তিনি সাধারণ মানুষ, শিক্ষার্থী, স্থানীয় নেতৃত্ব ও সংস্কৃতি প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। তার সফর শুধু কূটনৈতিক ছিল না, ছিল এক ধরনের মানবিক যোগাযোগ, যা তাকে বিশ্বের অন্যতম জনপ্রিয় রূপে গড়ে তুলেছে। কিছু উল্লেখযোগ্য দেশ যেখানে রানী সফর করেছেন: কানাডা 20+ বার, অস্ট্রেলিয়া 16 বার, ভারত 3 বার, বাংলাদেশ 1983 সালে, যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফর সহ মোট 5 বার, চীন, সৌদি আরব, রাশিয়া,
কেনিয়া দক্ষিণ আফ্রিকা সহ বহু রাষ্ট্র রানী দ্বিতীয় এলিজাবেথ কেবল যুক্তরাজ্যের রানী ছিলেন না, তিনি ছিলেন গোটা বিশ্বের একটি প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি প্রতীক ছিলেন শান্তি, সংহতি ও সম্মানজনক সম্পর্কের। তার শতাধিক দেশের সফর রাজনীতির বাইরেও বিশ্বের সঙ্গে যুক্তরাজ্যের মানবিক সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল। ইংল্যান্ড একটি গল্প, একটি জাদু, একটি ইতিহাস। এখানে প্রতিটি রাস্তা, প্রতিটি প্রাসাদ, এমনকি প্রতিটি গ্রামও এক একটি অধ্যায়। আপনি যদি ইতিহাস, প্রকৃতি ও সংস্কৃতি ভালোবাসেন, তাহলে ইংল্যান্ড আপনাকে ডাকছে। আজই যুক্ত করুন এটি আপনার ভ্রমণ তালিকায়। এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।